চন্দনপুর এক রাক্ষসময় অভিশপ্ত গ্রাম। মা আম্বিকা আর মেয়ে শ্বেতা একটা কাজের জন্য চন্দনপুর গ্রামে যায়। সেই গ্রামে যাওয়ার পর তাদের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। গ্রামে নাকি প্রতিনিয়ত রাক্ষসরূপী এক দানব ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যেত। হাজার চেষ্টার পরেও গ্রামবাসীরা এই রাক্ষসী দানবের হাত থেকে তাদের সন্তানদের বাঁচাতে পারত না। এক সময় রাক্ষসের নজর পড়ে শ্বেতার উপর, তাই তো শ্বেতাকে রাক্ষস তার নিজের রাজ্যে নিয়ে চলে যায়। কিন্তু মা তার সন্তানকে বাঁচাতে রাক্ষসের বিরুদ্ধে হারহিম করা লড়াই করতে শুরু করে। পূর্ব আমলের পাপ, ড্রামা, ইমোশনাল, থ্রিলার আর হররে ভরপুর মা মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। শারীরিক অসুস্থতার জন্য কণ্ঠস্বর একটু অন্যরকম মনে হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। চন্দনপুর গ্রামের জমিদার বাড়িতে মহা ধুমধামে মা কালীর পুজোর অনুষ্ঠান চলছিল। বাড়ির ভেতরে জমিদারের স্ত্রীর নবাগত বাচ্চা হওয়ার অপেক্ষায় রয়েছে সবাই। প্রথমে ছেলে সন্তান হয়, এর কিছুক্ষণ পরে একটা কন্যা সন্তান হয়। কন্যা সন্তান জন্মের কথা শুনে সকল আয়োজন নিমিষেই বন্ধ হয়ে যায়। আর এই খবর শুনে দূর কোনো এক রাক্ষসী গাছ জেগে ওঠে। কিছুক্ষণ পর জমিদার তার নবাগত সন্তানের কাছে গিয়ে সেই সন্তানকে পারমিতা নামের একটি মেয়ের হাতে তুলে দেয়। মেয়েটির মা কান্না করে জমিদারকে বলে, ও আপনার সন্তান, আপনি কি করে এমনটা করতে পারেন? তবে কেউ কোনো কথা শোনে না। জমিদার পারমিতা আর গ্রামবাসীরা মিলে সেই বাচ্চাটিকে একটা ভাঙা বাড়িতে নিয়ে যায়। বাড়ির মধ্যে বিশাল বড় একটা বট গাছ, আর সেই গাছের সামনে একটা পাথরের উপর বাচ্চা মেয়েটিকে রাখা হয়। এরপর পারমিতা বাচ্চা মেয়েটিকে বলি দিয়ে দেয়। দীর্ঘ 40 বছর পর শিক্ষক আম্বিকাকে দেখানো হয়। সে তার স্টুডেন্টদের উদ্দেশ্য বলছে, নারী শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মা কালী। একজন স্টুডেন্ট জিজ্ঞেস করে, মা কালীর পাশে মাথা কাটা ওটা কার ম্যাম? আম্বিকা বলে, রক্তবীজ নামের একটা রাক্ষস রয়েছে, যে কিনা দেবতার সাথে মারামারি করার সময় যতবার আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তার শরীর থেকে যতবার রক্তের ফোঁটা পড়ত, প্রতিটা রক্তের ফোঁটা মাটিতে পড়লেই নতুন করে এক রক্তবীজ রাক্ষসে পরিণত হতো, যার জন্য রক্তবীজের খুব বড় সড়ো একটা দল হতে শুরু করলো। ধীরে ধীরে একসময় রক্তবীজের দল দেবতাদেরও হার মানাতে শুরু করলো। তাই সকল দেবতারা মিলে মা পার্বতীর শরণাপন্ন হয়। সব ঘটনা শুনে মা পার্বতী রেগে মা কালীতে রূপান্তরিত হয়। দেবতাদের সাথে নিয়ে রক্তবীজদের প্রতিরোধ করতে চলে যায়। এক একে রক্তবীজের গলা কেটে এবং তাদের সব রক্ত জিহ্বা দিয়ে শুষে নেয়, যার ফলে রক্তবীজের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করে। এক পর্যায়ে রক্তবীজ শেষ হয়ে যায়। সেই মুহূর্তে শুভঙ্কর নামের একজন লোক এসে তার দুষ্ট মিষ্টি কথা বলতে শুরু করে। আমরা বুঝতে পারি আম্বিকার হাজবেন্ডই হচ্ছে শুভঙ্কর। আর্ট গ্যালারিতে থাকা অবস্থায় আম্বিকার মেয়ে শ্বেতা খুব সুন্দর দেখে একটা গাছের ছবি দেখে তার ট্যাবে সে ছবিটা তুলে নেয়। ভিজিটিং শেষে পুরো পরিবার একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। শ্বেতা তার বাবাকে বলে, বাবা, এই পুজোর ছুটিতে ম্যাম বলেছে সবার নিজেদের গ্রামে গিয়ে মজাদার সব কাহিনী খুঁজে বের করো। যার কাহিনী সবচেয়ে সুন্দর হবে বাৎসরিক ম্যাগাজিনে তার স্টোরি থাকবে। আম্বিকা বিষয়টা ঘোরানোর জন্য সিমলা যাওয়ার কথা বলে, কিন্তু মেয়ে বলে, তোমরা সবসময় টপিক ঘুরিয়ে ফেলো, তোমরা জানো আমি গ্রামে যেতে চাই। বাবা বলে, দেখো মা, চন্দনপুর আমার মতোই পুরনো আমলে আটকে রয়েছে। সেখানে নেটওয়ার্ক, ইন্টারনেট কিছুই নেই, কিন্তু মেয়ে জেদ ধরে বসে রয়েছে, সে ওই গ্রামে যাবেই। রাতের বেলা বাবা বলে, আজ না হোক কাল মেয়েকে সব বিষয়ে বলে দেয়াই লাগবে। মা বলে, মাত্র 12 বছরের ও, এখনই এসব কিছু বুঝবে না। তবুও দুজনে মিলে সিদ্ধান্ত নেয় খুব দ্রুত মেয়েকে চন্দনপুরের রহস্যময় কোনো কথা তারা জানিয়ে দেবে। আম্বিকা ভিতরে চলে যায়। এই মুহূর্তে শুভঙ্করের ফোনে একটা ফোন আসে। ফোনে বলা হয় তার বাবা এই দুনিয়াতে আর বেঁচে নেই, যার জন্য ঠিক সেই মুহূর্তে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে মেয়েকে একবার দেখে শুভঙ্কর বেরিয়ে পড়ে। পরদিন সকালবেলা বাবাকে না দেখে মেয়ে তার মাকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। মা বলে, তোমার দাদু মারা গিয়েছেন, তাই গতকাল রাতে তোমার বাবা গ্রামের বাড়িতে গিয়েছে। সেটা বলে, দাদু অর্থাৎ বাবার বাবা, সে এখন পর্যন্ত জীবিত ছিল, অথচ তোমরা আমাকে এ সম্পর্কে কিছুই বলনি। এর মানে দাদু আমার বিষয়েও তেমন কিছু জানে না, তাই না মা? এই বলে মেয়ে রাগ দেখিয়ে সেই স্থান থেকে চলে যায়। শুভঙ্কর তার বাবার অন্তিম সংস্কার করে আর তাকে সান্ত্বনা দেয় ওই যে সেই গ্রাম প্রধান, অর্থাৎ তারা একই বংশধর। রাতের বেলা শুভঙ্কর জয়দেব দাদাকে বলে, ভালো দেখে কোনো দালাল পেলে এই বাড়ি বিক্রি করে দেব দাদা। আসলে এই গ্রামের রাক্ষসময় কাহিনী আমার আর ভালো লাগে না। জয়দেব বলে, আরে দূর, ওসব তো পুরনো কথা। তুমি বিক্রি করার কথা বলেছ, আমি বিষয়টা মাথায় রাখলাম, কিন্তু তুমিও একবার ভেবে দেখো, তোমার স্ত্রী, কন্যা, ওরা এসব কিছু দেখেনি।
রাজমহল এবং গ্রামীণ পরিবেশ ওদের ভালো লাগবে। শুভঙ্কর বলে, আমার তো মেয়ে নয়, আমার ছেলে। জয়দেব বলে, আমরা জানি তো তোমার মেয়ে হয়েছে, আমাদের কাছে লুকানোর কি আছে? তুই চিন্তা করিস না, আমরা ছাড়া এ বিষয়ে কেউ জানে না। কথাবার্তা শেষে শুভঙ্কর তার স্ত্রীকে ফোন করে জানিয়ে দেয় আজ রাতেই সে বাড়ি ফিরবে। এই বলে বাড়ি থেকে শুভঙ্কর বেরিয়ে পড়তে গেলে হুট করে একটা শেকড়ে পা বেঁধে শুভঙ্কর পড়ে যায়। শিকড়ের কিছু অংশ শুভঙ্করের জুতোয় লেগে রয়েছে। রাতের বেলা মেয়েকে ঘুম পড়িয়ে দিয়ে ঘর গোছাতে গেলে হঠাৎ করে ট্যাবে মিউজিক বেজে ওঠে। আম্বিকা ট্যাব বন্ধ করতে গেলে মেয়ের ড্রয়িং নোটে একটা গাছের ছবি দেখতে পায়। মেয়েটা এত সুন্দর একটা গাছের ছবি এঁকেছে, তাই ছবিটা শুভঙ্করকে সেন্ড করে দেয়। গাড়ি চালানো অবস্থায় স্ত্রীর মেসেজ দেখে গাড়ি এক সাইডে করে মেসেজগুলো চেক করতে শুরু করে। তবে শুভঙ্কর এই ছবি দেখে ভয় পেয়ে যায়। সে বারবার তার স্ত্রীকে ফোনে জিজ্ঞেস করতে থাকে মেয়েটা এটা কি করে আর্ট করলো, আর এই ছবি সে কোথায় দেখেছে। তবে নেট কানেকশন দুর্বল থাকায় কেউ কোনো কথা শুনতে পাচ্ছিল না। ফোন কেটে যায়। টেনশনে শুভঙ্কর আগুন ধরায়। হঠাৎ করে খেয়াল করে তার জুতোর সাথে কিছু গাছের শেকড় লেগে রয়েছে। যেই না শেকড় ছোটাতে যাবে অমনি বিশাল বিশাল কিছু শেকড় তার হাত মুখ গলা আটকে ধরে। ঠোঁট থেকে সিগারেট পড়ে যায়। জ্বলন্ত সিগারেট শরীরে লেগে আস্তে আস্তে আগুন ধরে যায়। পরদিন ইনভেস্টিগেট করে পুলিশ জানায় গাড়ি সাইডে রেখে আরাম করছিল, সম্ভবত ওনার সিগারেটের জন্যই আগুন লেগে গিয়েছে। শুভঙ্করের অন্তিম সংস্কারের কাজ শেষ হয়। পরদিন সকলেই শুভঙ্করের বাড়িতে উপস্থিত ছিল। সেখানে জয়দেবও সান্ত্বনামূলক কিছু কথাবার্তা বলে চলে যায়। পরিবারের বটগাছের ছায়া আর তাদের মাথার উপর নেই। এই কষ্টটা অনুভব করতে পারবে তারাই যারা এমন পরিস্থিতিতে পড়েছিল। 3 মাস পর শুভঙ্করকে জ্বলন্ত আগুনে পড়তে দেখে আম্বিকার ঘুম ভেঙে যায়। ঠিক এই মুহূর্তে আম্বিকার ফোনে একটা ফোন আসে। ওপাশ থেকে গ্রাম প্রধান বলে, শুভঙ্কর তো তার বাড়ি বিক্রির কথা বলেছিল, পরশুদিন একজন দালাল আসবে। বৌমা, তুমি যদি একটু কষ্ট করে আসতে তাহলে একবারে সব কাজ হয়ে যেত, আর এতে করে শুভঙ্করের অন্তিম সংস্কারের কাজ শেষ হয়ে ওর আত্মারও মুক্তি পেত। না চাইতেও সব দিক ভেবে আম্বিকা চন্দনপুর যেতে রাজি হয়ে যায়। আম্বিকা তার মেয়েকে কাজিনের বাড়িতে রেখে দুদিনের মধ্যে কাজ সেরে আসার কথা বলে। মেয়ে বলে, বাবাও একা গিয়েছিল, যদি তোমারও কিছু, আমি সত্যি তোমাদের মিস করব। আমি তোমাকে একা ছাড়তে চাই না মা, প্লিজ তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। আমি কথা দিচ্ছি এরপরে কখনো চন্দনপুরের নাম আমি নেব না মা। মেয়ের কথায় মা ইমোশনাল হয়ে রাজি হয়ে যায়। তাই পরদিন মা মেয়ে দুজনে মিলে চন্দনপুর গ্রামের উদ্দেশ্যে রওনা করে। অনেকটা দূরে যাওয়ার পর জমিদার বাড়িতে চলে আসে। বাড়ির এক কর্নারের জানালায় আচমকা আম্বিকা শুভঙ্করকে দেখতে পায়। সে তা তার মাকে ডাক দেয়। মা খেয়াল করে গাড়ির সামনে একটি মেয়ে। দ্রুত আম্বিকা গাড়ি এক সাইডে করে নেয়। মেয়েটির নাম দীপিকা। দীপিকার বাবার নাম বিকাশ এবং মায়ের নাম নন্দিনী। পরিচিত হওয়ার পর বিকাশ আর নন্দিনী গাড়ি থেকে মালামাল নামাতে শুরু করে। সে তা দীপিকাকে একটা চকলেট দিয়ে বলে, এটা আমার পছন্দের চকলেট, তুমি নাও। মা আর মেয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে। বাড়ির প্রতিটা ঘর ঘুরে দেখার জন্য সে তা দীপিকার সাথে চলে যায়। সে তাকে দেখে নন্দিনী বলে, ও শুভঙ্করের মেয়ে তাই না? কিন্তু ওনাদেরও বলা দরকার। বিকাশ বলে, কিচ্ছু বলা যাবে না, ওনাদের সাথে তেমন কোনো কথাই বলবে না। আম্বিকা ঘুরতে ঘুরতে বাড়ির মন্দিরের সামনে গিয়ে বলে, এই মন্দির বন্ধ কেন? বিকাশ বলে, কালিমা বিগত 40 বছর ধরে কারো স্বপ্নে আসছে না, আর মা যাকে দর্শন দিতেন তাকে দিয়ে পুজোর পরিচালনা করা হতো, তাই তো 40 বছর ধরে এই মন্দির বন্ধ রয়েছে। বংশ পরম্পরায় আমরা এই জমিদার বাড়ির কাজ করার সূত্রে এসব জানতে পেরেছি। আম্বিকা বিকাশের বাবার সাথে দেখা করতে চায়। বিকাশ তার বাবার কাছে নিয়ে গেলে এত বছর এই বংশকে সাহায্য করার জন্য আম্বিকা তাকে ধন্যবাদ জানায়। তিনি কথা বলতে পারেন না, অনেক বছর ধরেই তিনি কারোর সাথে কোনো ধরনের কথা বলেন না। যাই হোক, রাতের বেলা খাবার সময় আম্বিকা বলে, দীপিকার সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছে তাই না? শ্বেতা বলে, হ্যাঁ, কিন্তু এই বিষয়টা মনে হচ্ছে ওর মায়ের পছন্দ নয়। কথায় কথায় খাওয়া দাওয়া শেষ করলে বিকাশ আর নন্দিনী সবকিছু গুছিয়ে নিয়ে যেতে শুরু করে। হঠাৎ করে বিকাশের বাবা এসে বলে, সর্বনাশ হয়ে যাবে, এত বছরের অভিশাপ কেউ আর আটকাতে পারবে না। বিকাশ আর নন্দিনী এসে চাচাকে টেনে ঘরের মধ্যে নিয়ে যায়। মা মেয়ে দুজনেই ভয় পেয়েছে। মা বলে, দেখো শ্বেতা, এটা সম্পূর্ণ একটা নতুন জায়গা, তাই কখনো মাকে না বলে কোথাও যাবে না। এই বলেই তারা দুজনে ঘুমোতে চলে যায়। কিছুক্ষণ পর দেখা যায় সে তার ট্যাবে আপনা আপনি সেই গাছের ছবি ভেসে উঠেছে, আর আচমকা আয়নার গ্লাস থেকে বিভৎস দেখতে একটা আত্মা বেরিয়ে আসে। পরদিন সকালে সত্যবাবু অর্থাৎ ব্রোকার এসেছে। আম্বিকা তার সাথে কথা বলে। ওইদিকে 2 বান্ধবী বসে ছবি আর্ট করছে। সে তার নিজের আর্ট দীপিকাকে দেখানো শুরু করে। তবে গাছের ছবি দেখে নিজেই অবাক হয়ে যায়, কারণ সে তো এই গাছের ছবি কখনোই আঁকেনি। দীপিকা বলে, তুমি ক্রিনালের কাছে গিয়েছিলে? কই না তো, যাইনি আমি। তাহলে এই ছবি আর্ট করলে কি করে?
অন্যদিকে ব্রোকার বলে, ভালো অফার মেলা তো দূরের কথা, এই গ্রামের ঘর বিক্রি করা খুব কষ্টের ব্যাপার। তাছাড়া 10 গ্রামের মানুষ বলে এই রাজবাড়ি নাকি অভিশপ্ত। এদিকে আবারও শ্বেতা বলে, তুমি আমাকে সেই জায়গাটা দেখাবে? দীপিকা বলে, না দিদি, ওখানে গেলে অনেক বকা খেতে হবে, কারণ সকলেই বলে ওই গাছে নাকি রাক্ষস দূত রয়েছে। এদিকে ব্রোকারের কথা শুনে গ্রাম প্রধান রেগে বলে, কাল বলেছো এক কথা আর আজ বলছো অন্য কথা। বুঝতে পেরেছি, নাম কমানোর ধান্দা। এই বলে ব্রোকারকে তাড়িয়ে দেয়। গ্রামের সাধারণ মানুষ বাইরে ভিড় জমিয়েছে, উকি মেরে আম্বিকাকে দেখছে। সে তার জেদ ধরে বসে আছে ওই গাছের কাছে যাবে। দীপিকা অবশেষে বাড়ির এক দরজার লুকোনো রাস্তা দিয়ে সেই গাছের উদ্দেশ্যে রওনা করে। অনেকটা দূর যাওয়ার পর দীপিকা শ্বেতাকে সেই গাছের রাস্তা দেখিয়ে দেয়। শ্বেতা একসাথে যেতে চাইলে দীপিকা বলে, যাওয়া সম্ভব নয় দিদি, তাহলে ওই রাক্ষস আমাদের দেখে নেবে। দীপিকা যেতে না চাইলে শ্বেতা গাছ দেখার জন্য অনেকটা এগিয়ে সেই গাছটি দেখতে শুরু করে। হঠাৎ করে আম্বিকা এসে তার মেয়েকে বলে, তোমাকে মানা করেছিলাম না আমাকে না বলে কোথাও না আসতে, চলো এখান থেকে। তারা তিনজনে মিলে রওনা করে, আর আমরা দেখতে পাই কিছু অতৃপ্ত আত্মা তাদের পেছনে রয়েছে। আম্বিকা এই আভাসটা বুঝতে পারে, দ্রুত মেয়ে দুটিকে নিয়ে বেরিয়ে পড়ে। নন্দিনী এসে তার মেয়েকে ঝাড়ি দিয়ে বলে, এমনি তো মায়ের আঁচল থেকে মুখ সরাস না, তাহলে শহরের হাওয়া লাগতেই না লাগতেই অভ্যাস পাল্টে গেল কেন তোর? দীপিকা বলে, মা আস্তে টানো, পেটে খুব ব্যথা করছে। নন্দিনী ভাবে মেয়ে বাঁচার জন্য এমন কথা বলছে। আম্বিকা বলে, নন্দিনী অভিনন্দন, তোমার মেয়ে বড় হয়ে গিয়েছে। নন্দিনী বিষয়টা চেক করে কনফার্ম হলে তার মনে যেন কোনো এক ভয়ের ছাপ পরিপূর্ণভাবে ফুটে ওঠে। মেয়েকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। সেটা বলে, দীপিকার পিরিয়ড হয়েছে মা, কিন্তু ওর মা এত রেগে আছেন কেন? আম্বিকা বলে, ওরা তো রেগে আছে, কিন্তু তোমার পিরিয়ডস হলে আমরা সেলিব্রেট করব কেমন? অনেক দেশ রয়েছে যারা এটা সেলিব্রেট করে, আর এটা ইন্ডিয়ার একটা পুরনো ট্রেডিশন। বাড়ি ফেরার পর বন্ধ একটা লুকানো রুমে নন্দিনী দীপিকাকে বসিয়ে রেখে বলে, চুপ করে এখানে বসে থাকবি, খবরদার তুই কোনো জানলা খুলবি না, আমি এক্ষুনি আসছি। এই বলে নন্দিনী বাইরে দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। দীপিকা ঘুমিয়ে পড়েছে। আচমকা জানালার কাছে সেই দৈত্যকে দেখা যায়। দৈত্যটি তার ডালপালার সাহায্যে টেনে হিঁচড়ে দীপিকাকে জানলার বাইরে বের করে তার সাথে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে মা এসে তার মেয়েকে কোথাও দেখতে পায় না। পুরো বাড়িতে চিৎকার করে মেয়েটিকে ডাকতে থাকে। চিৎকার শুনে আম্বিকা জিজ্ঞেস করে, কি হয়েছে? নন্দিনী বলে, সেই রাক্ষস এসে আমার মেয়েকে নিয়ে গিয়েছে। আম্বিকা বলে, আশেপাশে কোথাও আছে কিনা কিংবা অন্য কোনো রুমে আছে কিনা ভালো করে চেক করে খুঁজুন। বিকাশ বলে, আমাদের মেয়ে না বলে কোথাও যায় না। নন্দিনী বলে, এইসব তোমাদের বংশধরের দোষ। সেদিন শুভঙ্কর দাদার জন্য এমনটা হয়েছে। তোমরা এখানে কেন এসেছো? দীপিকা তো ওই স্থানে কখনোই যেত না, তুমি কেন ওকে ওখানে নিয়ে গিয়েছো? তাই তো দত্ত আমার মেয়েকে দেখে নিয়ে ফেলেছে। দত্ত তো তোমাকেও দেখেছে, দেখো তোমাকেও নিয়ে যাবে। এসব কথায় মা মেয়ে ভয় পেয়ে যায়। আম্বিকা পুলিশকে ফোন করে। পরবর্তীতে পুলিশ সেখানে চলে আসে। চন্দনপুরের থানার ইনচার্জ শেখর সেখানে চলে আসে। সব ঘটনা তাকে খুলে বলা হয়। পুলিশ বলে, আপনাদের কথা মতো কেউ যদি জানলা ভেঙে আপনাদের মেয়েকে নিয়েও যায়, তাহলে কাদামাটির মধ্যে অবশ্যই তার পায়ের ছাপ থাকবে, কিন্তু এখানে কোনো ধরনের কোনো ছাপ নেই। বিকাশ বলে, দোতর পায়ের ছাপ থাকে নাকি? আমরা সত্যি বলছি, দীপিকা প্রথম মেয়ে নয়, বরং এই গ্রামে গায়েব হয়েছে অনেক মেয়ে। এই গ্রামে যে মেয়েদের প্রথম পিরিয়ড হয়, দত্ত এসে তাকে নিয়ে যায়। গ্রামের সকলেই এই কথায় সম্মতি জানায়। কিন্তু গ্রামে যখন প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে যাচ্ছে, কেউ পুলিশ স্টেশনে কেন কোনো ধরনের এফআইআর করছে না? গ্রামবাসীরা বলে, 3-4 দিনের মধ্যে মেয়েরা স্বাভাবিকভাবে আবার আপনা আপনি ফিরে আসতো বাড়িতে। আসলে 3 মাস আগে শুভঙ্করের বাবা এবং শুভঙ্কর মারা গিয়েছিল। এরপর থেকেই গ্রামের এমন করুণ দুর্দশা ঘটেই চলেছে। বিষয়টা কেমন অদ্ভুত, তাই না? পুরো গ্রামের লোক সে তার উপর দোষারোপ করতে শুরু করে। এক পর্যায়ে আম্বিকা রেগে বলে, আপনারা নিজেদের সন্তানকে রক্ষা করতে পারছেন না, তাই খুব সহজেই আমার মেয়ের উপর দোষারোপ করছেন। শ্বেতা আর দীপিকার মধ্যে কোনো বিবাদ নেই। আপনাদের যদি মনে হয় দীপিকাকে দত্ত নিয়ে গিয়েছে, তাহলে আমি নিজে জঙ্গলে গিয়ে দীপিকাকে ফিরিয়ে আনবো। কে নন্দিনী, তুমি আমার সাথে যাবে তো? পুরো গ্রামবাসী সকলেই সেই স্থানের দিকে রওনা করে। পরবর্তীতে একটা স্থানে গিয়ে সকলে থেমে যায়। গ্রামের কারো সাহসও ছিল না এই গণ্ডি পেরিয়ে সামনে এগোনোর, কারণ ওই এরিয়ার পরেই তারা যেতে ভয় পাচ্ছিল। তাই পুলিশ আর আম্বিকা সেই গাছের দিকে এগিয়ে যেতে শুরু করে। বিশাল বিশাল বট গাছ, চারিপাশে অন্ধকারে ভরা। আম্বিকা দীপিকাকে ডাকতে শুরু করে। কোথাও দীপিকার কোনো সাড়া শব্দ নেই। তবে আমরা মাঝে সাঝে কিছু অতৃপ্ত আত্মার দেখা পাই। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে জঙ্গলের অনেকটা গভীরে তারা দুজনেই চলে যায়। একসময় শেখর বলে, চারিপাশ জনমানব শূন্য, আমার মনে হয় না দীপিকা এখানে রয়েছে, চলুন আমরা ফিরে যাই। আম্বিকা তার কথা মতো বাড়ি ফিরে আসে।
শ্বেতা বলে সবাই বলাবলি করছে গ্রামের এই ঘটনাগুলো ঘটেছে শুধুমাত্র বাবার জন্য, তার জন্যই নাকি এই গ্রামে অভিশাপ লেগেছে। মা, তুমি আমাকে বলবে কেন সবসময় বাবা চন্দনপুরের নাম শুনলেই কথা পাল্টে দিত? তোমরা আমার কাছ থেকে কি লুকাচ্ছ? মা বলে, কালিমায়ের রক্তবীজের কথা মনে আছে? চন্দনপুরের গ্রামবাসীরা মনে করে রক্তবীজ মারা যায়নি। কালিমায়ের সাথে যুদ্ধের সময় রক্তবীজ মারা গিয়েছিল ঠিকই, কিন্তু কোনোভাবেই একটা ফোঁটা রক্ত পৃথিবীর মাটিতে পড়ে, আর সেই স্থান ছিল চন্দনপুর। এই রক্তবীজের ফলেই এত রাক্ষসের জন্ম হয়। রাক্ষসের জন্ম গাছের মাধ্যমে হলেও তার রক্তবীজের মতো অত ক্ষমতা ছিল না। প্রায় সময় সে গ্রামবাসীর মেয়েদেরকে তার সাথে নিয়ে যেত। এই খবর রাজার কানে পৌঁছে যায়, আর সেই রাজাই একদিন কালিমাকে স্বপ্নে দেখে। তাই পরদিন সে মহা ধুমধামে পুজোর আয়োজন করে। পুজো শেষ হতে না হতেই মা কালী তাকে আশীর্বাদ দেয় রক্তবীজের সাথে যুদ্ধ করার জন্য, তাকে অসীম ক্ষমতার শক্তি দিয়ে দেয়। তখন সেই রাজা সেই রাক্ষসের সাথে লড়াই শুরু করে এবং তিনি জিতে যান। তবে কপাল খারাপ, রাক্ষস তার রক্তবীজ সেই রাজার মেয়ের শরীরে দিয়ে দিয়েছিল। ধীরে ধীরে সেই মেয়েটির শরীরে রক্তবীজ বড় হতে শুরু করে। রাজামশাই চিন্তা করে তার মেয়ের গর্ভের সন্তান দুনিয়াতে আসলে সে নিশ্চয়ই একটা রাক্ষস হবে। তাই বাবা অবশেষে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে নিজের মেয়েকে বলিদান করে দেয়, আর শুভঙ্করই হচ্ছে তাদের বংশধর, যার জন্য এখন পর্যন্ত সে তাকে তার বংশের থেকে দূরে রেখে এসেছে তার বাবা মা। বিয়ের পর শুভঙ্কর অনেক আগেই এই বিষয়টা সিদ্ধান্ত নিয়েছিল। এক পর্যায়ে শুভঙ্কর আর আম্বিকার বিয়ে হয়। কয়েক বছর পরে শ্বেতার জন্ম হয়। এই খবর শুনে শ্বেতার দাদা তাকে দেখতে এসেছিল। শ্বেতার দাদা শ্বেতাকে চেক করে দেখে নেয়। শুভঙ্কর বলে, বাবা, ছেলে হয়েছে। মুরব্বী তার সন্তানকে আশীর্বাদ করে সে স্থান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু আমরা দেখতে পাই পাশের কেবিনেটে থাকা রোগীর ছেলে সন্তান অল্প সময়ের জন্য আম্বিকার বেডের পাশে রাখা হয়েছিল। আসলে তাদের যে মেয়ে হয়েছে এই বিষয়টা জানাজানি হয়ে গেলে তাদের জন্য মহাবিপদ তৈরি হয়ে যেত। তাই তারা এই সতর্কতা অবলম্বন করেছে। অন্যদিকে গভীর রাতে ঘন জঙ্গলে দীপিকাকে দেখতে পাওয়া যায়। তার সামনে বিশাল সেই রাক্ষস দূত চলে এসেছে। রাক্ষসের হাতের স্পর্শে দীপিকার চেহারা ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়ে যায়। পরদিন সকালবেলা জয়দেব পুলিশ অফিসারকে নিয়ে এলাকার সব বাড়িতে গিয়ে বাচ্চা মেয়েদেরকে জিজ্ঞেস করে, তোমাদের কি কিছু মনে আছে? তোমরা সেই দিন কোথায় গিয়েছিলে? কারো কোনো কণ্ঠস্বর শুনেছিলে তোমরা? তবে কোনো মেয়ে এর উত্তর দেয় না। আসলে বাচ্চাদের হয়তো কিছু মনে নেই। তবে একটা মেয়ে নাকি সেখানে একটা বুড়িকে দেখতে পেয়েছিল। আম্বিকারও মনে পড়ে ভাঙা বাড়িতে সেও এক বয়স্ক মহিলাকে দেখতে পেয়েছিল। কথা শেষ করে বাড়ি ফিরে আসে। আচমকা গাড়ির গ্লাসে সেই বুড়িমাকে দেখতে পায়। আম্বিকা ভয়ে নিজের বাড়ির দিকে তাকায়। পরক্ষণেই দেখে গাড়ির বাইরে কেউ নেই। দ্রুত গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে প্রবেশ করে। মেয়েকে বারবার ডাকতে শুরু করে। দেখা যায় সে তার সেই চাচার কাছে বসে রয়েছে। সে তাকে নিয়ে বেরিয়ে আসতে গেলে চাচা একটা ফাইল দিয়ে বলে, এটা শুভঙ্করের। এখানে মায়ের আদেশ লেখা রয়েছে। রাতের বেলা আম্বিকা সেই কাগজটি পড়ে দেখছিল। সেখানে লেখা ছিল, দৈত্য যখন তার মায়া ছাড়াবে, মেয়েদের অশ্রু রক্ত হয়ে মাটিতে মিশে যাবে, তখন মায়ের খর্গ হবে বরদান। মেয়েদের রক্তে তখন হবে সেই রাক্ষসের বলিদান। এ কথা পড়তে না পড়তে পিছনে পুরো পরিবেশ যেন পাল্টে যায়। আম্বিকা তার স্বামীকে দেখতে পায়। তার স্বামীও ঠিক একই কথা বলে, শয়তানকে বিনাশ করতে হলে মা কালীর আগমন ঘটাতে হবে। হঠাৎ করে মা কালীর প্রতিছবি দেখতে পায়। এই সব কিছু নিজের চোখের সামনে দেখে আম্বিকা অঝরে কান্না করতে শুরু করে। পরদিন সকালবেলা আম্বিকা বলে, বিকাশ দা, আপনি তো বলেছিলেন মা যদি কাউকে স্বপ্নে দেখা দেয় তাহলে এই মন্দিরের দরজা খুলবে। মন্দিরের চাবি কোথায় বিকাশ দা? বিকাশ দা চাবির কথা বলে দেয়। আম্বিকা চাবি দিয়ে মন্দিরের দরজা খুলে দেয়। এই খবর শুনে গ্রামবাসীরা পুজোর ব্যবস্থাপনায় দ্রুত তাদের বাড়িতে চলে আসে। এত বছর পর মন্দির খুলেছে, ঠিক সেই জন্য অনেকেই আবেগে আপ্লুত হয়ে যায়। পরক্ষণেই দীপিকা চলে আসে। দীপিকাকে দেখে নন্দিনী আর বিকাশ কান্না করে তাকে জড়িয়ে ধরে। দীপিকা কিছুই বলে না, একভাবে সে তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর দীপিকা সহ গ্রামের সকল মেয়েদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। চেক আপের পর ডক্টর বলে, এখানকার কোনো মেয়েদের শারীরিক নির্যাতন করা হয়নি, কিন্তু সকলের পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছে। তাহলে কি ওরা প্রেগনেন্ট? না, ওরা প্রেগনেন্ট নয়। তাহলে পিরিয়ড কি করে বন্ধ হলো? অনেক সময় ট্রমার কারণে বডির কিছু পার্টের কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু যদি এটা একজন কিংবা দুজন মেয়ের সাথে হতো তাহলে বিষয়টা মেনে নেওয়া যেত। সব মেয়েদের সিস্টেম একরকম হওয়া, একই সাথে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া সত্যি আমার ধারণার বাইরে। রাতের বেলা আম্বিকা তার মেয়েকে খাবার খাওয়ার জন্য ডাকতে গেলে শ্বেতা বলে, ক্ষুধা নেই মা, সকাল থেকে খুব পেট ব্যথা করছে। মা জিজ্ঞেস করে, পেটের কোথায় ব্যথা করে? সে তার পেটে হাত দিয়ে দেখিয়ে দেয়। মা তার মেয়েকে কোলের কাছে জড়িয়ে ধরে আদর করে ঘুম পাড়ানোর চেষ্টা করে।
এদিকে দেখা যায় দীপিকা তার মায়ের কাছে শুয়ে আছে, খাটের নিচে বাবা শুয়ে আছে। হঠাৎ করে দীপিকা নেমে সে তাদের রুমের দিকে যেতে শুরু করে। চাচামশাই এই বিষয়টা দেখে নেয়, তাই তো দৌড়ে গিয়ে দীপিকার হাত টেনে ধরে বলে, আমার কথা শোন দিদি ভাই, তুই ওখানে যাস না। এই বলে টান দিলে দীপিকা দোলনায় গিয়ে বসে পড়ে। দীপিকা আপনি আপনি দোলনায় দুলতে শুরু করে। দীপিকা হেসে বলে, দাদু দেখো না আমাকে। এমন অবস্থা দেখে দাদু ভয় পেতে শুরু করে। হঠাৎ করে দীপিকা ভয়ঙ্কর এক রূপ নেয় এবং দাদুর গলা চেপে ধরে জাগিয়ে তোলে। দাদুর ঘাড় মটকে দেয়। দীপিকা সে তার রুমের জানলা থেকে তার পিরিয়ড হয়েছে কিনা এই বিষয়টা কনফার্ম করে দেখে নেয়। ঘরের মধ্যে প্রবেশ করে। আস্তে করে সে তাকে ডাক দেয় এবং দীপিকার সাথে কিছু একটা দেখার কথা বলে সামনে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। রুমের বাইরে বের হলেই কিছুটা সামনে গেলেই একটি মেয়েকে দেখা যায়। যে মেয়েদের সামনে থেকে সেটা চলে গেলেই মেয়েগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করতে শুরু করে। এদিকে মায়ের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। সে তার মেয়েকে কোথাও দেখতে না পেয়ে চারিদিকে ডাকতে শুরু করে। বাইরে বেরোলে দোলনায় দাদুর মৃত লাশ দেখতে পাওয়া যায়। কিছুটা দূরে সেই ছোট দরজা খোলা দেখতে পাওয়া যায়। ভেতরে প্রবেশ করে সেই রাস্তা দিয়ে বাইরে বেরোলে দেখে দীপিকা সহ অসংখ্য ছোট বাচ্চা সে তার চুল ধরে টেনে সেই ভাঙা বাংলোর মধ্যে নিয়ে যাচ্ছে। মা কাছে গেলেই নিমিষেই দীপিকা তার ভয়ঙ্কর রূপ নেয়। এরপর গাছের শিকড়ের মাধ্যমে প্রতিটা মেয়ে দেয়াল টপকে সে তাকে ভাঙা বাড়ির মধ্যে নিয়ে যায়। মা দ্রুত বাড়ির মধ্যে প্রবেশ করে। ভিতরে গেলে অসংখ্য বাচ্চারা রাক্ষসের মতো আচরণ শুরু করে। আর সেই বুড়ো মহিলা সে তার মুখ চেপে ধরে আর তন্ত্রমন্ত্র পড়ে। আম্বিকা অনেক কষ্টে সেই মহিলার কাছ থেকে নিজের মেয়েকে ছাড়িয়ে নিয়ে যায়। দ্রুত সেই স্থান থেকে চলে যেতে শুরু করলে বৃদ্ধ মহিলা বলে, মেয়েকে ছাড়িয়ে নিয়ে লাভ নেই, এইবার তোর মেয়ের পালা। রক্তবীজের হাত থেকে কোনোভাবেই সে রক্ষা পাবে না। বাড়ি ফিরে আম্বিকা মেয়ের ক্ষতস্থানে মলম লাগিয়ে দিয়ে বলে, আমরা এখান থেকে চলে যাব মা। জয়দেব বলে, তুমি চলে যাবে বৌমা? তুমি চলে গেলে মা কালীর পুজো কে করবে? মা বলে, এই রাক্ষসের গ্রামে মানুষের কোনো জায়গা নেই। একের পর এক মিথ্যে বলেই চলেছেন আপনারা আমাদের সাথে। পুরো গ্রাম এই কাজে সামিল রয়েছেন। কালী পুজোর নামে আপনি আমাকে এখানে আটকে রাখতে চাচ্ছেন। চন্দনপুরের অভিশাপ মেটাতে আমার মেয়ের বলি দিতে চাচ্ছেন আপনারা। আপনি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যান। এই বলে জয়দেবকে বাড়ি থেকে বের করে দেয়। মাঝরাতে সকলে ঘুমিয়ে গেলে চুপিসারে মা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় শ্বেতা বলে, মা পেটে ব্যথা করছে। মা বলে, এটা প্রথমবার তো মা, একটু কষ্ট হবে। সামনে কোনো হোটেল পেলে সেখানে থামবো। আর তো মাত্র কিছুক্ষণ, একটু সহ্য করো। হঠাৎ করেই গাড়ির উপর সেই বাচ্চা রাক্ষসগুলো আক্রমণ করতে শুরু করে। পুরো গাড়ির উপর ভাঙচুর শুরু করেছে। মা গাড়ি ফুল স্পিডে চালায়। মেয়েটি আতঙ্কে চিৎকার করে মাকে জড়িয়ে ধরেছে। একসময় গাড়ির গ্লাস ভেঙে যায় আর সকলে আম্বিকার উপর আক্রমণ করে। অন্যদিকে সে তাকে টেনে বাইরে বের করার চেষ্টা করে তারা। এই মুহূর্তে মা হুট করে গাড়ি থামায়। সকল বাচ্চারা ছিটকে পড়ে। সে আতঙ্কে আবারও মাকে জড়িয়ে ধরে কান্না করে। মুহূর্তের মধ্যে বাচ্চারা আবারও উঠে দাঁড়ায় আর অদ্ভুত দৃষ্টিতে মা মেয়ের দিকে তাকিয়ে রয়। মা গাড়ি স্টার্ট দেয়, তবে গাড়ি স্টার্ট হয় না। সকল বাচ্চারা মিলে গাড়িটিকে জাগিয়ে তোলে, আবার ঠাস করে নিচে ফেলে দেয়। মায়ের চোখের সামনে ভয়ঙ্কর রূপী দীপিকা এসে দরজা ভেঙে সে তাকে টানতে শুরু করে আর মাকে আটকানোর জন্য অন্য সাইড থেকে বাচ্চারা টেনে ধরে। এতগুলো রাক্ষস দলের সাথে এক অবলা মা শেষমেশ নিজের সন্তানকে রক্ষা করতে পারেনি। মাকে ছিটকে ফেলে দেয়া হয়। গাছের সাথে আঘাত লেগে সে জ্ঞানহারা হয়ে যায়। জ্ঞান ফিরলে দেখতে পায় বাচ্চারা একে একে হাতে হাত মিলিয়ে সে তাকে সামনের দিকে এগিয়ে দিচ্ছে। মা কিছুটা সামনে এগিয়ে গেলে দেখে দানবরূপী রাক্ষসের ছায়ায় জয়দেব সে তাকে নিয়ে চলে যায়। এত ঘটনা দেখে মা সেখানেই আবারও জ্ঞানহারা হয়ে যায়। পরদিন সকালে পুরো গ্রামবাসী শেখর বাবুকেও গতকাল রাতের সব ঘটনা খুলে বলে। প্রথমে দাদা মারা গেল, সেটা গায়েব হয়ে গিয়েছে। আবারও হুট করে তার মা তাকে ফিরিয়ে নিয়ে আসে। মাঝরাতের পর মা মেয়ের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। শেখর জিজ্ঞেস করে, গ্রাম প্রধান জয়দেব বাবু কোথায়? বিকাশ বলে, তাকে আজ সকাল থেকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। সে তার বাড়িতেও নেই। এই কথায় শেখরের কিছুটা সন্দেহ হয়, কারণ প্রতিটা মেয়ের বাড়িতে যখন জিজ্ঞাসাবাদ করছিল সকল মেয়ে ভয় ভয় জয়দেবের দিকে তাকাচ্ছিল। আবার সব সময় জয়দেব সবাইকে এই রাক্ষসের ব্যাপারে অতিরিক্ত ভয় দিত। তাই পুরো পুলিশ ফোর্স সেই জঙ্গলে চলে যায়। জঙ্গলের মধ্যে একটা কুড়ো ঘরে আম্বিকার জ্ঞান ফিরে আসে। উঠে দেখতে পায় সেই বুড়িমা তার সামনে বসা। আম্বিকা তার কাছে গিয়ে বলে, আমার মেয়ে কোথায়? বুড়িমা বলে, আমার কথা শোনো, আমি ওইখানে তোমার মেয়েকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু আমি যার আগে জয়দেব তোমার মেয়েকে নিয়ে চলে গিয়েছে। জঙ্গলে দেখা যায় শেখর খুঁজতে খুঁজতে জয়দেবকে পেয়ে তাকে উদ্দেশ্য করে বলে, আমাদের পুরুষদের 3টি চোখ থাকে জানো তো? আমি আগেই সন্দেহ করেছিলাম তোমাকে। ভালোই ভালোই বলো, বাচ্চা মেয়েগুলো কোথায়? জয়দেব বলে, 3টে যখন চোখ, তাহলে বলো তো আমি কে? এদিকে বুড়িমা অতীতের কথা বলতে শুরু করে।
অতীতে সেই পারমিতাই হচ্ছে বুড়িমা, যাকে স্বপ্নে মা কালী দর্শন দিয়েছিল। পুজোর আয়োজন শেষে বাচ্চা মেয়েকে বলি দিতে সেই গাছের সামনে পারমিতা চলে যায়, কিন্তু বাচ্চা মেয়েটিকে সে বলি দিতে পারে না। জমিদার এর কারণ জিজ্ঞেস করলে পারমিতা বলে, আমাদের স্বপ্নের ব্যাখ্যায় হয়তো বোঝার কোনো ভুল রয়েছে। একজন মা কি করে তার মেয়েকে বলি দেওয়ার কথা বলতে পারে? তখন সেখানে জয়দেব এসে বলে, দেখো, গুরুজনের স্বপ্নের ব্যাখ্যার অমান্য করছে পারমিতা। আসলে এই কাজ তোমার জন্য নয়, এই কাজ পুরুষের। এই বলে তলোয়ার হাতে নিয়ে চোখের পলকেই বাচ্চা মেয়েদের বলি দেয় জয়দেব। পুরনো সব পরম্পরা না মানার জন্য মিথ্যে অপবাদ দেওয়ার পরেও মন ভরনি জয়দেবের, তাই পারমিতার বলাৎকার করে সে। এরপর ডাইনি প্রমাণ করে গ্রাম থেকে বের করে দেয়। এদিকে বাচ্চাকে বলি দেওয়ার জন্য চন্দনপুর বেঁচে গিয়েছে ভেবে পুরো গ্রামবাসী জয়দেবকে গ্রাম প্রধান বানিয়ে নেয়। কিন্তু একটা ভুল হয়ে গিয়েছে, বাচ্চাটিকে মারা ঠিক হয়নি তার। সেই দিন রাতেই রক্তবীজ তার সাথে দেখা করে আর তাকে মৃত্যুর হুমকি দেয়। জয়দেব ভয়ে ভয়ে বলে, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আমার জীবন দয়া করে ভিক্ষা দিন। অবশেষে সেই দৈত্য বলে, এই পরিবারের যত মেয়ে জন্মগ্রহণ করবে সকলের প্রথম মাসিকেই এসব মেয়েদের আমার কাছে নিয়ে আসবে, তাহলেই আমি তোমাকে ছেড়ে দেব। জয়দেব কথায় রাজি হয়। জয়দেব কথা দেয়, এই রাজ পরিবারের সকল মেয়েকে দৈত্যের হাতে সে নিজে তুলে দেবে। এই জন্য দৈত্য জয়দেবকে অসীম ক্ষমতা প্রদান করে। 40 বছর ধরে জয়দেব রাজ পরিবারের ওপর নজর রাখছে। সুযোগ বুঝে শুভঙ্করের বাবাকে মেরে ফেলে, এরপর শুভঙ্করকে, যাতে করে তার অন্তিম সংস্কারে মা মেয়ে উপস্থিত হয়। আর এই সুযোগটাই জয়দেব কাজে লাগাতে পারে। শেখর রেগে জয়দেবের গলায় বন্দুক ধরে বলে, অনেক কথা বলেছিস, এখন বল বাচ্চারা কোথায় আছে? জয়দেব বলে, বেকুব নাকি তুমি? এই জঙ্গল তো আমার, আর এখানকার বাচ্চারাও আমারই। চোখের পলকে চারপাশ থেকে অসংখ্য ছোট বাচ্চারা দানবীয় রূপে বের হতে শুরু করে, যা দেখে শেখর ভয় পেয়ে যায়। শেখরের পায়ে গাছের শেকড় পেঁচিয়ে গাছের উপরে ঝুলিয়ে রাখা হয়। শেখর চোখের সামনে ধীরে ধীরে জয়দেবের সেই দানবীয় রূপ দেখতে শুরু করে। আজকে রাতের জন্যই শত বছর ধরে দৈত্য অপেক্ষা করছে। আজকে রাতেই সে তার শরীরে দৈত্যতার বীজ বপন করবে, যার ফলে দৈত্যর বংশ বৃদ্ধি পাবে। ওই কালো জঙ্গলের মাটি লাল হয়ে গিয়েছে, এত বাচ্চার প্রাণও নিয়েছে, কিন্তু তারপরও সেই জঙ্গল এখনো ক্ষুধার্ত। তুমি যদি ওই জঙ্গলে যাও তাহলে তোমার প্রাণ শেষ হয়ে যাবে। তুমিই শুধুমাত্র ওই দৈত্যকে হারাতে পারো। মা তোমাকে দর্শন দিয়েছে, তুমি এখানে এসেছো শুধুমাত্র মায়ের ইচ্ছেতেই। তুমি কালী পুজো করো, মায়ের আশীর্বাদ নিতে হবে তো তোমাকে। এই কথা শুনে গ্রামের সকলকে নিয়ে আম্বিকা মহা ধুমধামে কালী পুজোর অনুষ্ঠান শুরু করে। পুজোর এক পর্যায়ে মা কালী আম্বিকাকে দর্শন দেয় এবং তাকে আশীর্বাদ করে। আশীর্বাদ পেয়ে আম্বিকা একটা তলোয়ার নিয়ে সোজা সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে। জঙ্গলের চারিপাশে বাচ্চাদের খুঁজতে শুরু করে। অনেকটা দূরে গেলে প্রায় বাচ্চাদের মাটিতে পড়ে থাকা মৃত লাশ দেখা যায়। অবশেষে একটা গাছে ঝুলন্ত অবস্থায় সে তার মেয়েকে দেখতে পায়, আর পাশে থেকেই রাক্ষসীয় দানব বেরিয়ে আসে। দানব রূপ থেকে জয়দেব নিজের রূপে রূপান্তরিত হয়। আম্বিকা বলে, আমি আমার মেয়েকে বাঁচাতে এসেছি এখানে। এর মাঝখানে যদি কেউ আসে আমি তাকে ছেড়ে দেব না, ঠিক যেমনটা মা কালী রক্তবীজের সাথে করেছিল। জয়দেব বলে, রক্তবীজ কমজোর ছিল, কিন্তু আমি রক্তবীজের থেকেও ভয়ঙ্কর। আমি হামজ সাজা। তুমি তো সামান্য একজন মানুষ, আমাকে স্পর্শ করতে পারবে না। এই সময় আম্বিকার চারিপাশে রাক্ষসী বাচ্চারা আক্রমণ শুরু করে। আম্বিকা তাদের প্রতিহত করতে গলায় ছুরির আঘাত করতেই যাবে, এই সময় তার মায়ের মমতার কথা জেগে ওঠে। কি করবে কিছু বুঝে উঠতে পারে না, কিন্তু দীপিকা আম্বিকার গলা চেপে ধরে। আম্বিকা দীপিকার মাথায় হাত দিলে ধীরে ধীরে দীপিকার স্বাভাবিক মানুষ রূপে ফিরে আসে এবং জ্ঞান হারা হয়ে যায়। এ সময় সকল বাচ্চারা আম্বিকার ওপর আক্রমণ করলে আম্বিকা একে একে সকল বাচ্চার মাথায় হাত রাখে, আর তারা স্বাভাবিক মানুষ রূপে ফিরে এসে জ্ঞান হারা হয়ে পড়ে। এরপর কোনো মতে উঠে দাঁড়ায়, তলোয়ার নিয়ে জয়দেবের দিকে এগিয়ে যেতে শুরু করে। আসলে মা হওয়া এই দুনিয়ায় সবচেয়ে বড় শক্তি। জয়দেব তার শিকড়ের মাধ্যমে বারবার আম্বিকাকে আঘাত করতে শুরু করে। এক পর্যায়ে তো আম্বিকার পা মুচড়ে দিতে শুরু করে, ঘাড়টাও মোটকে দেয়। এরপর রাক্ষস দানব সে তার উপর তন্ত্র মন্ত্র পড়তে শুরু করে। আম্বিকার শরীর বেয়ে রক্তের ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ে। মাটির নিচে থাকা প্রতিটা শিশু বাচ্চার কঙ্কাল যেন প্রাণ ফিরে পায়। অসংখ্য বাচ্চার চিৎকারের আওয়াজ শোনা যায়, পুরো মাটি কেঁপে ওঠে, আর আম্বিকার শরীরে মা কালী ভর করে। হাওয়ায় ভেসে আম্বিকা বলে, যখন কালিমা শান্ত হয় তখন সে মাতে রূপান্তরিত হয়, আর যখন সে রাগান্বিত হয় তখন মহাকালীতে রূপান্তরিত হয়। শুরু হয়ে যায় মা কালী আর রাক্ষসের মধ্যে লড়াই। ইচ্ছের মতো ধুলাই শেষে জয়দেবের শরীরে পা রেখে তার শরীর থেকে ম্যাজিকের সাহায্যে হাড় বের করে নেয়। জয়দেবের শরীরের হাড় হাতে আসতেই তা হাওয়ায় মিলিয়ে যায়। জঙ্গলের মধ্যে বিষাক্ত গাছ নিমিষেই অদৃশ্য হয়ে যায়। সকল বাচ্চারা জঙ্গল থেকে দৌড়ে বেরিয়ে আসে। তাদের দেখে বাবা মারাও দৌড়ে তাদের জড়িয়ে ধরে।
মা তার সন্তানকে কোলে করে নিয়ে বাইরে বের হয়। বুড়িমা এসে সীতার পেট চেক করে বলে, তোর মেয়ের শরীরে শয়তানি দানবের বীজ রয়েছে, অর্থাৎ এই মেয়েকে বলি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মা নিজের মনকে শক্ত করে বলে, আমি জানি এটা দেবীমার পরীক্ষা। এই বলে নিজের মেয়েকে মারতেই যাবে, এই সময় মাটি থেকে মৃত বাচ্চাদের আত্মা হাওয়ায় ভেসে ওঠে। বুড়িমা বলে, দাঁড়া, ওকে মারিস না। সে তার শরীর চেক করলে দেখা যায় তার শরীরে আর কোনো দানবের বীজ নেই, অর্থাৎ দেবীর আশীর্বাদে এই বীজ ভ্যানিশ হয়ে গিয়েছে। হামসাজার বংশ চিরতরে শেষ হয়ে গিয়েছে। এই গ্রাম অভিশপ্ত মুক্ত হয়েছে। সে তার গ্রাম ফিরে আসে। মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে। পুরো গ্রাম দেবীর উপর কৃতজ্ঞতা প্রকাশ করে। পরবর্তীতে দেখা যায় একজন লোক সেই জঙ্গলের পুরাছাই হাতে নিয়ে বলছে, তোমাদের মনে হয় তোমরা শয়তানকে মেরে ফেলেছ, কিন্তু মানুষ যতদিন বেঁচে আছে ততদিন মানুষের মধ্যে থাকা শয়তানও বেঁচে থাকবে। অর্থাৎ এই মুভির সাথে আমরা শয়তান মুভির কোনো একটা কানেকশন খুঁজে পাই। এমনও হতে পারে এই মুভির দ্বিতীয় পার্ট শয়তান মুভির সাথে সংযুক্ত করে রিলিজ করতে পারে। মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।